এবং নাহিদ ইসলাম গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়েই তিনি কিন্তু বলেন যে স্যার পদত্যাগ করতে চাইছেন। আমরা এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। নিউজ রুমে চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। আমি সুচারু, তোমার থেকে যেটা জানতে চাইবো যে গত বছরের দায়িত্ব নিয়েছিলেন অগাস্ট মাসে, তারপর থেকে এই মে মাস অর্থাৎ এই 10 মাসে পুরো বাংলাদেশকে ঘেটে ঘুটে নিয়েছেন। 1 নম্বর, 2 নম্বর তার নিকট আত্মীয় স্বজন যারা, কাছের লোক যারা, তাদেরকে লুটে পুটে খাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। সব কিছু করে দিয়ে মুজিবকে বাংলাদেশ থেকে পুরো একেবারে মুছে দিয়েছেন। 71-এর মুক্তিযুদ্ধে ভারতের কোনো ভূমিকাই ছিল না, সব কিছু শেষ করে দিয়ে তিনি কি এবার পালাতে চাইছেন, নাকি সেনাবাহিনী তাকে পালাতে বলছে, চাপ দিচ্ছে? সুচার, দেখো, একটু খতিয়ে দেখো, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে অবনতির দিকে গেছে, বিশেষ করে আর্থসামাজিক যে কাঠামো, সেই কাঠামো তলানিতে। একটা দেশ এবং সভ্যতা এগোয় যদি সে দেশে স্থায়ী সরকার থাকে, কিন্তু নির্বাচন করাচ্ছিলেন না ডক্টর ইউনূস। শুধু তাই নয়, সংস্কারের জিগির তুলে তিনি বারবার বলছেন অমুক কমিটি সংস্কারের নিদান দিয়েছে, অমুক কমিটি সংস্কারের জন্য তারা বার্তা দিয়েছে। এই সংস্কার করে তিনি এবং তার যে দলবল, অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন, তারা আসলে কোনোটাই করছিলেন না। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো, বিএনপি বা অন্যান্য শক্তিগুলো যখন নির্বাচন চাইছে, তখন নির্বাচন কবে হবে সেটা পরিষ্কার করছিলেন না ডক্টর ইউনূস। ফলে এটাই হওয়ার ছিল। এবং বৃহস্পতিবারের যে বৈঠক, সেই বৈঠকে এতটাই হতাশ দেখিয়েছে ডক্টর ইউনূসকে যে তিনি উপদেষ্টা মণ্ডলীর মাঝেই বলে বসলেন যে আমি আর এসব দায়িত্ব নিতে পারবো না, আমাকে আপনারা মুক্তি দিন। অর্থাৎ কোথাও না কোথাও, তুমি যে দ্বিতীয় প্রশ্নটা করলে সেই সূত্র ধরে বলি যে কোথাও না কোথাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন কোনো ফিলার, এমন কোনো মেসেজ ডক্টর ইউনূসকে দিয়েছেন যেখান থেকে ডক্টর ইউনূস হতচকিত হয়ে গেছেন। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন যে হবে, সেটা বাংলাদেশে মোটামুটি একটা কনফার্মেশন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে আসতে শুরু করেছে। এবং বিএনপি সুরেই কিন্তু ওয়াকারুজ্জামান কথা বলছেন। দেখো, বাংলাদেশের যখনই অচল অবস্থা দেখা গেছে, সেক্ষেত্রে সেনাপ্রধানের ভূমিকা অন্যরকম দেখা গেছে। তোমার নিশ্চয়ই মনে থাকবে, শেখ হাসিনাকে গণভবনে গিয়ে লাস্ট মেসেজ দিয়েছিলেন ওয়াকারুজ্জামান এবং বলেছিলেন যে জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেরিয়ে আসছেন, আপনি যদি বাঁচতে চান, সেফ শেল্টার চান, তাহলে এখনই আপনাকে দেশ ত্যাগ করতে হবে। হেলিকপ্টার রেডি আছে, ভারতবর্ষের সঙ্গে কথা হয়েছে, আপনি রওনা দিন। শেষ মুহূর্তে কিন্তু ওয়াকারুজ্জামানের কথা শুনেছিলেন শেখ হাসিনা। এক্ষেত্রেও দেখো, ডক্টর ইউনূস কিন্তু একেবারে চাপে, এবং সেনাপ্রধান কিছু একটা ভয় দেখিয়েছেন, যে ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। ফলে এই মুহূর্তে ডক্টর ইউনূস এটা বুঝে গেছেন যে এই অন্তর্বর্তী সরকারের জিগির তুলে, সংস্কারের জিগির তুলে বাংলাদেশের অলিন্দে আর খুব বেশি দিন তিনি ক্ষমতাসীন থাকতে পারবেন না। তাকে যদি সত্যিকারের প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে। এক্ষেত্রে তুমি এনসিপির নাহিদ ইসলামের কথা শোনো, নাহিদের চোখ মুখটা দেখেছো? ডক্টর ইউনূস পদত্যাগ করলে নাহিদ ইসলামের যে কি হবে সেটা সে নিজেও বুঝতে পারছে, হাসনাত আবদুল্লাহর যে কি হবে সেটা সে নিজেরাও বুঝতে পারছে। ফলে এই মুহূর্তে নাহিদ বলছেন যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, স্যার কি করবেন স্যার বলবেন। ফলে এই মুহূর্তে অত্যন্ত চাপে কিন্তু এই একেবারে ডক্টর ইউনূসের ক্ষমতাসীন গোষ্ঠী যারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর সংখ্যালঘুদের উপর অত্যাচার তার নজর পড়েনি। এছাড়াও একাধিকবার বিভিন্ন বিষয়ে তার অগ্রণী ভূমিকা নেওয়ার ছিল, তিনি নেননি। সংস্কারের নামে তিনি চীনে গেলেন, বললেন চীন ব্যবসা দেবে, এখনও সেটা আসেনি। বলল চীন ঋণ দিয়ে দেবে, এক্ষুনি আসেনি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য বৈঠক করলেন, খুব বেশি সমাধান সূত্র বেরোয়নি, কারণ ভারত বিদ্বেষী তিনি নিজে, এবং তিনি যাদের সাথে সঙ্গে মেশেন তারা সবাই ভারত বিদ্বেষী। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু তাদের মান রাখি না কুল রাখি এই অবস্থা। প্রবীর, একটা কথা আছে, ইতিহাস বারে বারে ফিরে ফিরে আসে, ঠিক সেটাই হলো। অর্থনীতির লোক পেয়েছিলেন নোবেল, ভালো কথা, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, কিন্তু সেটা তিনি করে খাচ্ছিলেন, ছোটোখাটো ব্যবসা। শেখ হাসিনা তাকে যথেষ্ট সাপোর্টও দিচ্ছিল। হঠাৎ করে তার ইচ্ছা হলো বাংলাদেশের ক্ষমতার অলিন্দে তিনি বসবেন, এবং হয়েও গেলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাইল, এবং তারপর তাকে ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়া হলো। কিন্তু এই মুহূর্তে তিনি ছেড়ে দেমা কেঁদে বাঁচি, এই পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূস রয়েছেন। এই পরিস্থিতি তার হতো, তার কারণ তিনি সংস্কার করেননি, তার কারণ তিনি সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে একটা স্টেটমেন্ট দেননি, তার কারণ 32 ধানমন্ডি যেদিন ভাঙা হয়েছিল
একটা স্টেটমেন্ট দেননি ডক্টর ইউনূস। তার কারণ তিনি সকল মেলে তার যা উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রত্যেককে নিয়ে ভারত বিদ্বেষী, ভারতের জিনিসপত্র বর্জন করো, এইসব বড় বড় কথা বলেছিলেন। কোথায় গেল তার সব বন্ধু দেশ? ফলে এই মুহূর্তে ডক্টর ইউনূস নিরাশার নিশিম অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছেন এবং তিনি খুব ভালো বুঝতে পারছেন যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়ে আসা তার পক্ষে কতটা কঠিন হবে, কারণ বিএনপি তার অন্য স্রোতে রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অলিন্দ গরম হয়ে উঠেছে। বিশ্লেষকরা, সেখানকার মুক্তমনারা, সেখানকার সংস্কৃতি সমৃদ্ধ মানুষ, তারা বলতে শুরু করেছেন শেখ হাসিনা কি দেশে ফিরল বলে। কার্যত বুকে ব্যথা শুরু হয়ে গেছে ডক্টর ইউনূসের এই মুহূর্তে, এবং তার পদত্যাগ নিয়ে চিন্তাভাবনা সে কারণেই তিনি চাইছেন পদত্যাগ করে তিনি যেখানে ছিলেন সেখানে। কিন্তু এই ইউনূসকে যারা পরিচালনা করেছিল তাদের কি হবে? সেই পিনাকি বাবু যিনি সুদূর বিদেশে বসে বাংলাদেশকে পরিচালনা করছেন, ডক্টর ইউনূসকে পরিচালনা করছেন, সেই পিনাকি বাবুর কি হবে? ফলে এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের রাজনীতির অলিন্দে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ চাপে, নিজেদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ চাপে। এই হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, এরা তো অনেকে বড় বড় কথা বলছিলেন, আজকে তারা কোথায় এবং তাদের ইউনূস কোথায়? তাদের ইউনূসের সেই যে গলার ভয়েস, তা কোথায়? একদম তাই, আমি কথা প্রথমেই বললাম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এদের যে কি হবে কে জানে। এরপরে হয়তো ওয়াকারুজ্জামান এমন একটা স্ট্রং সিদ্ধান্ত নেবেন, হয়তো এদের গাড়দে কাটাতে হতে পারে, আর নয়তো খারাপ বাংলায় বললে 360 ডিগ্রি যদি শুরু হয়ে যায় নাহিদ এবং হাসনাত আব্দুল্লাহের ওপর, তাহলে আরও অনেকগুলো কান টানলে মাথা আসবে যারা এই মুহূর্তে লুটে পুটে খাচ্ছিল এবং সেই 5ই আগস্ট থেকে শুরু করে একেবারে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিল। তারা ভেবেছিল এই অন্তর্বর্তী সরকারই বাংলাদেশের স্থিতাবস্থা বজায় রাখবে। আসলে সেটা সম্ভব নয়। সভ্য দেশে, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যদি স্থিরতা আনতে হয়, যদি সাম্য আনতে হয়, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আনতে হয়, তাহলে নির্বাচিত সরকার দরকার। এই মুহূর্তে রবীন্দ্রনাথের সেই জাতীয় সঙ্গীতটা মনে পড়ে যাচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ফলে সেই সোনার বাংলা যে এতদিন সোনার বাংলা ছিল না, এটা খুব পরিষ্কার, এবং ডক্টর ইউনূস সেটা বুঝতে পেরেছেন যে তিনি এই মুহূর্তে একেবারে গলা সমান জলে রয়েছেন। এটাই রাইট টাইম, এটাই ঠিক সময় যে তার পদত্যাগ করার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার পর থেকে সরে দাঁড়ানো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।